আপনার 5ই আগস্ট হইতে 8ই আগস্ট পর্যন্ত 329 জন হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার হবে না। তার অধিকাংশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা। আজকে বাংলাদেশটাকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ সন্ত্রাসের বাংলাদেশ, আজকে বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ, আজকে বাংলাদেশ খুনিদের বাংলাদেশ, এবং বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিচ্ছে। এবং মিথ্যা তথ্যের উপর ইনুস তার সকল সুবিধা সে নিয়ে যাচ্ছেন, সে নিজে দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। আজকে বাংলাদেশের ছাত্রদের, সে যারা ছাত্র নামধারী নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও, আজকে গোটা তরুণ সমাজকে সে দুর্নীতির দিকে ঠেলে দিচ্ছে। আজকে একজন পতিতদশা আইনজীবী সুপ্রিম কোর্টের, তিনি বলেছেন যে আন্তর্জাতিক দুর্বৃত্তদের দখলে আজকে বাংলাদেশ। আজকে যাদের বাংলাদেশের নাগরিক না, বিদেশি নাগরিক, বিদেশি পাসপোর্ট, তারা আজকে বাংলাদেশকে অবৈধভাবে জোর করে সংবিধানকে পায়ের তলায় পিষ্ট করে তারা দেশ পরিচালনা করছেন এবং তাদেরকে জামাত বিএনপি সহযোগিতা। আপনি দেখেন এই যে মাইলস্টোন স্কুলের ছাত্ররা, সাধারণ ছাত্ররা যে অগ্নিদগ্ধ হয়ে মারা গেল, অনেক মায়ের কোল খালি হলো, আহাজারি আত্মনাদ। সেই সময় আপনি দেখেন ডক্টর ইউনূস তার সুচিকিৎসার ব্যবস্থা না করে, এদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা না করে, এদের আত্মীয় স্বজনকে সান্ত্বনা না দিয়ে, সে যখন এই যারা মৃত্যুবরণ করেছেন অগ্নিদগ্ধ হয়ে, যাদের বাবা মা আহাজারি করছেন, সহযোদ্ধারা আহাজারি করছেন, যারা হাসপাতালে চিৎকার করছেন, তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যখন স্লোগান দিচ্ছে যে এই ইউনূসকে মানি না, তখন সে তার ক্ষমতাকে, একটা স্লোগানের আওয়াজে ক্ষমতাকে টিকে রাখার জন্য সে জামাত বিএনপি নিয়ে একটা বৈঠক করছেন, মানে জুস খাচ্ছেন আর হাসছেন। প্রস্তাবও ওই মিটিং এ নেননি, আপনি দেখেছেন। অর্থাৎ সাধারণ মানুষের প্রতি তার দায়বদ্ধতা, দেশের প্রতি তার দায়বদ্ধতা, এটা ডক্টর ইউনূসের নাই। ডক্টর ইউনূস 666 কোটি টাকা কর মওকুফ করেছে। ডক্টর ইউনূস গ্রামীণ ফোনের মাধ্যমে বছরে $15 বিলিয়ন পাচার করে। ডক্টর ইউনূস গ্রামীণের নামে ইউনিভার্সিটি করেছেন। ডক্টর ইউনূস ম্যান পাওয়ারের ব্যবসা নিয়ন্ত্রণ করতেছেন। ডক্টর ইউনূস 5 বছর কর মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের শেয়ার কমিয়ে এনেছেন। অর্থাৎ সবকিছু সে ব্যবসায়িকভাবে যেমন নিয়ন্ত্রণ করছেন, আজকে বিদেশিদের সাথে চুক্তি করে, সাম্রাজ্যবাদী শক্তিদের চুক্তি করে বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করছে। আজকে আপনি বাংলাদেশটা তো আজকে দুর্বৃত্তদের দখলে। আমরা বিভিন্ন জায়গায় খবর দেখছি, সরকারের তরফ থেকেও বলা হচ্ছে একজন মেজরকে আটক করা হয়েছে, আপনি জানেন, আটক আবার সেটি অস্বীকার করা হচ্ছে। যাই হোক, বলা হচ্ছে বসুন্ধরা কনভেনশনে আওয়ামী লীগের কর্মীরা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল গেরিলা যুদ্ধের জন্য। এরকম অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগ কি সত্যি সত্যি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে? শোনেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে। আওয়ামী লীগ, হ্যাঁ, 71 সালে আওয়ামী লীগ নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, আপনি ইপিআর এর সদস্যরা এবং সাধারণ মানুষরা, সাধারণ ছাত্ররা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন তারা যুদ্ধ করেছিল। সেদিন তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে। আর এটা পাকিস্তানের হানাদার বাহিনীর প্রেতাত্মারাই রাষ্ট্রীয় ক্ষমতায়। তাদের বিরুদ্ধে আমরা মনে করি তাদের অপশাসন, দুঃশাসন, লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেরকে আমরা বিদায় করব। আমাদের গেরিলা ট্রেনিং এর প্রয়োজন হয় না, কারণ আমাদের বাঁশের লাঠি আমাদের জন্য যথেষ্ট। জনগণই আমাদের জন্য, জনগণই আমাদের মূল শক্তি। আজকে দেখেন, জনগণের সাথে প্রতারণা করেছেন, 5ই আগস্টের আগে জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণকে মিথ্যা তথ্য দিয়েছেন, জনগণকে বিভ্রান্তি করেছেন, অপপ্রচার করেছেন। আজকে তারাই স্বীকার করছে। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আকাশ বলছেন যে এটা জুলাই গণ অভ্যুত্থান, এটা প্রতারণার জুলাই, জনগণের সাথে প্রতারণা করেছে। দেবপ্রিয় ভট্টাচার্য এখন কি বলছেন? বিদ্রুপ করে বলছেন যে এই সরকারের মতো ভালো সরকার আমার জীবনেও দেখিনি, এই সরকারের উচিত তাড়াতাড়ি বিদায় নেওয়া। এবং তিনি বলছেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই প্রায় আপনার 37 লক্ষ মানুষ, নারী পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন, তার ভিতরে 18 লক্ষ হচ্ছেন মানে ভোটের থেকে বাংলাদেশকে সরিয়ে নিয়ে হচ্ছে। যারা গণতন্ত্র চিৎকার করেছেন, আজকে কি বাংলাদেশে গণতন্ত্র আছে? আজকে কারা ক্ষমতায়? তাদেরকে ক্ষমতায় অধিকার দিয়েছে, জনগণ দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এনসিপি এবং বিএনপি, তারা ছাত্রদল, তারা দুটি পৃথক সমাবেশ করেছে এবং সরকার 5ই আগস্ট
আপনার জুলাই ঘোষণাপত্র দিতে পারে। এই ব্যাপারে আপনারা কি দেখছেন? এতে করে মুক্তিযুদ্ধের পক্ষ এই বিষয়গুলো কি আরো একবার উপেক্ষিত হবে কিনা? শোনেন, বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন ঠিক। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক জিয়াউর রহমানরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। যদিও তারা জিয়াউর রহমান 71কে ধরে রেখে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে, ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করেছে, 7ই মার্চকে মুছে ফেলার চেষ্টা করেছে, জয় বাংলাকে মুছে ফেলা হয়েছে, কিন্তু 71-এর আংশিক ধরে রাখার চেষ্টা করেছে। আর 24-এ যারা তথাকথিত যে আন্দোলন করেছেন, এই 24-এর আন্দোলনের ডিজাইনার ইউনূস, যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, যে নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইন তৈরি, তার সহযোদ্ধা যারা এই দেশকে ভালোবাসে না, বিদেশে নাগরিক হয়েছে, তারা 71-এর জামাত, পাকিস্তানের পেতাত্তারা, তারা এবং সাম্রাজ্যবাদী অপশক্তির দালালরা যারা 71-কে মেনে নিতে পারে না, তারাই 24-এ দাঁড়িয়ে বলছেন যে আমরা 24-এর নতুন বাংলাদেশ এবং 71-কে মুছে ফেলতে চাই। 24-এর নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? যে 9 মাসে 1,05,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে বিদেশে চলে গেছে। 24-এর নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? ইউনূস 666 কোটি টাকা কর মওকুফ করালেন। ইউনূস নতুন বিশ্ববিদ্যালয় নিলেন গ্রামীণের নাম। ইউনূস ম্যান পাওয়ারের ব্যবসা করলেন গ্রামীণের নাম। গ্রামীণ জনগণের গ্রামীণ, সেই গ্রামীণ থেকে সরকারের শেয়ার কমিয়ে আনল। আর তার সাঙ্গপাঙ্গরা, তার বাহিনী বাংলাদেশে মব সন্ত্রাস করে চাঁদাবাজি, লুটপাট এই হতো। জি, ধরেন 1 বছরে ডক্টর ইউনূস অনেক কিছু করেছেন, তো 1 বছর আপনারা কি করলেন? কি পরিকল্পনা? এই যেই তরুণরা আপনারা বলছেন বিভ্রান্ত হয়েছে, তাদের দিক নির্দেশনার জন্য আপনারা কি করছেন? তাদের বিভ্রান্তি কাটানোর জন্য কি করছেন? আপনি বলবেন আমরা সংগঠিত আছি, সুসংগঠিত করার জন্য কি করছেন? মানে না, আমরা সংগঠিত কি? আমরা সংগঠিত নাই, আমরা সংগঠিত হওয়ার চেষ্টা। আপনি যেটা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখেছেন যে অনলাইনে প্রতিদিন প্রতিটি জেলায় তৃণমূলের নেতা কর্মীদের সাথে প্রতিদিন কথা বলছেন, তাদেরকে অনুপ্রাণিত করছেন, শক্তি দিচ্ছেন এবং সুসংগঠিত হতে বলছেন। 15 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতা ছিলাম, দল আমরা ওইভাবে সুসংগঠিত করতে পারিনি। দলের ভিতরে দ্বন্দ্ব ছিল, প্রতিযোগিতা ছিল, প্রতিহিংসা ছিল, কোথাও কোথাও মারামারি হানাহানি ছিল, আমাদের দোষ ত্রুটি ছিল না, যেটা আমরা বলি। আমি তো শুনতে পাই সেই দ্বন্দ্ব আপনাদের এখনো আছে। না, এখন সেই দ্বন্দ্ব বরং 5ই আগস্টের পর আমাদের তৃণমূলের নেতা কর্মীরা, তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছে। হয়তো আমার প্রতি তাদের ক্ষোভ থাকতে পারে, আমি জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা অনুযায়ী দলকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে দলকে ওইভাবে সুসংগঠিত করতে পারিনি, সেই ক্ষোভ আমার প্রতি থাকে। আজকে আমাদের প্রিয় নেত্রীকে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এবং ষড়যন্ত্র করে তাকে হত্যা করার চেষ্টা করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশের প্রশ্নে মাথা নত করেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী করিডোর দিতে চাইনি, আমাদের প্রিয় নেত্রী সামরিক ঘাঁটি করতে দিতে চাইনি, আমাদের প্রিয় নেত্রী দেশকে কারো কাছে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে চাইনি, যার ফলে আমাদের প্রিয় নেত্রীর বিরুদ্ধে আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ইউনূস তথাকথিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মিথ্যা তথ্য অপপ্রচার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে মিথ্যা তথ্য, সরকারের জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে জাতীয় আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। আপনার তাদেরকে তাদেরকে দিয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাদেরকে ঐক্যবদ্ধ করেছে। এটা ছিল ষড়যন্ত্র, কিন্তু আজকে সেই সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছে যে এটা তাদের সাথে প্রতারণা করা হয় এবং তাদের বক্তব্যের ভিত্তিতে আজকে জাতির সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে। এবং ইউনূস এবং সেদিনকে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, তাদের কর্মকাণ্ড, তাদের লুটপাট, তাদের দুর্নীতি দেখে এবং সারা বাংলাদেশে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, এটা দেখেন মির্জা ফখরুলের মতো লোকও বলছেন আগে চাঁদা দেওয়া লাগতো যদি 100 টাকা, এখন চাঁদা দেওয়া লাগে 500 টাকা। আমি অস্বীকার করি না যে আমাদের আমলে চাঁদাবাজি হয়নি, কিন্তু আগে চাঁদা যদি 100 টাকা, এখন চাঁদা দেওয়া লাগে 500 টাকা। মানে আপনারা কি এরকম মানে কার চেয়ে কে কত বেশি খারাপ সেই কম্পিটিশন করেই যাবেন? এই কম্পিটিশন আমরা করি না। আমরা এটা মানে কত খারাপ, আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেটা যে মিথ্যা, সেটা যে ভিত্তিহীন। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি।
প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে একহাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়? এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।